ইরানের উপর প্রতিশোধ নিতে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এর ফলে ইরানের একাধিক নিউক্লিয়ার অ্যাসেট এমনকি মিলিটারি বেস ক্যাম্প ইসরায়েলের মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ইসরায়েল দাবি করেছে ইরানের উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই, কারণ তারা তাদের মেরুদণ্ডটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এরপর একাধিক খবর আসতে শুরু করে। সেই খবরে দেখা যায় ইরানের সেনাপ্রধান এবং ইরানের সেনা একাধিক কর্তা কিন্তু ইসরায়েলের ছোড়া এই মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। ইরানের পক্ষ থেকে স্টেটমেন্ট আসে। খামেনি ইরানের সর্বময় কর্তা স্টেটমেন্ট দেন এবং তারা বলেন আমেরিকার মিলিটারি বেস এবং ইসরায়েলের মিলিটারি বেসকেও তারা একভাবে শেষ করবেন। আর এই প্রতিশোধ নেওয়ার খেলায় ইসরায়েলের উপর পাল্টা ড্রোন অ্যাটাক চালায় ইরান। এই ড্রোন অ্যাটাক ইসরায়েলের কিছুই ক্ষতি করতে পারেনি, এরকম দাবি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে করা হয়। ইসরায়েল বলে যেভাবে ড্রোন অ্যাটাক করে ইসরায়েলকে শেষ করার চেষ্টা ইরান পাল্টা করেছে তা আসলে একটি ফেল্ড ড্রোন অ্যাটাক। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তারা বলে এই ড্রোন অ্যাটাক করা ইরানের ইতিহাসের চরমতম ভুল। এই পাল্টা অ্যাটাক করে ইরান আসলে নিজেদের কবরটা নিজেরাই খুলল এবং ইরানকে শেষ করাই এখন ইসরায়েলের একমাত্র লক্ষ্য। এটা পরিষ্কার হয়ে গেল যে মিডিল ইস্টে যে যুদ্ধ হবে হবে ভাবটা ছিল তা সম্পূর্ণভাবে যুদ্ধের আকার ধারণ করলো, কারণ ইরান পাল্টা ড্রোন অ্যাটাক করলো ইসরায়েলের উপর। ইসরায়েল প্রত্যেকটি ড্রোনকে অ্যান্টিসিপেট করলো, থামালো, ডিফেন্স টেকনোলজি রক্ষা করলো এবং এই ড্রোন অ্যাটাকের পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য এবার ইসরায়েল বড়সড় এক পরিকল্পনা করলো, তা কিন্তু আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই বুঝে গেল। ইসরায়েলের উপর অ্যাটাক করা মানে ইসরায়েল কোনো না কোনো সময় এর প্রত্যাঘাতটা যেভাবে করবে তা সামলানোর ক্ষমতা বর্তমানে ইরানের আছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে ইরান কিন্তু মিডল ইস্টে সব থেকে দুর্বলতম জায়গায় আছে। তাদের বন্ধু যে সকল দেশ ছিল যেমন সৌদি, তাদের কন্ট্রোলে আর নেই। সৌদি ইরানকে প্রকাশ্যে বলেছে সাপোর্ট করবে, কিন্তু 100% নিশ্চিত থাকুন সৌদির সাথে আমেরিকার বর্তমান যা সম্পর্ক তাতে সৌদি অন্তত মিলিটারি সাপোর্ট করে ইরানকে বাঁচানোর চেষ্টাটুকু করবে না। এখানে প্রশ্নটা অনেক। এখানে সব থেকে যে বড় প্রশ্ন যে ভারতের কি করা উচিত। ভারতের কি করা উচিত যখন আমি আলোচনা করছি তার আগে আরো একটা ছোট্ট আপডেট আপনাদেরকে জানানো দরকার। 2025 সালে রাশিয়া এবং ইরানের মধ্যে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই হয়। এই চুক্তি অনুসারে রাশিয়া ইরানকে 100% মিলিটারি সাপোর্ট দিতে বদ্ধপরিকর। 2025-এ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এই ধরনের পার্টনারশিপ ট্রিটির পর ভারতের অবস্থানটা কিন্তু একটু বিপজ্জনক জায়গায় চলে যায়। আন্তর্জাতিক স্তরে এই যুদ্ধের পর পরিষ্কারভাবে দুটো জোট কিন্তু সামনে চলে আসে। ইরানকে পিছন থেকে সাপোর্ট করেছে চায়না। চায়না দিনের পর দিন অস্ত্র জুগিয়ে গেছে ইরানকে, আর ইরানকে ফুলিয়ে ফাঁপিয়ে বার খাইয়ে আমেরিকার সঙ্গে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছে এই চায়না, যে চায়না এখন ইরানের একমাত্র ভরসা। জোটটা খুব পরিষ্কার, একদিকে চায়না, ইরান, রাশিয়া এবং অন্যদিকে ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপের ইউনিয়নের একাধিক দেশ। ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? ভারত কোন জোটে থাকবে? ভারত করবেটা কি? আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করবে, ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন করবে, নাকি ইরানের পাশে থাকবে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বটা বজায় রাখবে? নিঃসন্দেহে এই মুহূর্তে ভারতের কাছে সব থেকে বড় ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ কিন্তু এটাই। এই ভিডিও শেষ অবধি দেখবেন এবং আমি বোঝানোর চেষ্টা করব এই মুহূর্তে ভারতের অবস্থাটা কেন ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে আমার। প্রথম জোট নিয়ে আলোচনা করি। সেই জোটে আছে ইরান, রাশিয়া এবং চায়না। দেখুন, ইরানের সঙ্গে ভারতের একাধিক তেল চুক্তি আছে। এই মুহূর্তে যদি যুদ্ধে ইরান সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে তাহলে তেলের দাম কিন্তু হুড়ুর করে বাড়বে, তা গোটা পৃথিবী কিন্তু এফোর্ড করতে পারবে না। এই মুহূর্তে ভারতবর্ষের যা তেলের অবস্থা, ইরান যদি তেলের দাম বাড়িয়ে দেয় এবং রাশিয়া যদি পুরো বিষয়টা ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু ভারতেও তেলের দাম মাত্রা অতিরিক্ত বাড়তে শুরু করবে, যা ভারতের কাছেও কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হিসাবে আসতে চলেছে বলে আমার মনে হয়। ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা আপনারা অনেকেই জানেন। ফলে রাশিয়ার বিপক্ষে যাওয়ার এই মুহূর্তে পরিস্থিতি ভারতের নেই এবং ভারত চাইবেও না। কেনই বা চাইবে? রাশিয়া ঐতিহাসিক সময় থেকে দিনের পর দিন ভারতকে প্রশ্রয় দিয়েছে, ভারতকে সাপোর্ট করেছে, ভারতকে মিলিটারি সাপোর্ট দিয়েছে, অস্ত্র দিয়েছে। এমনকি সদ্য সমাপ্ত অপারেশন সিন্দুরে যে যাবতীয় প্রক্রিয়া হয়েছে তা কিন্তু রাশিয়ার সহযোগিতা ছাড়া ভারতের উত্তরানো
খুব একটা সহজ হতো না। আপনারা জানেন অপারেশন সিন্দুরে একা বুক চিতিয়ে কিছুটা লড়েছে রাশিয়া এবং ভারতের তৈরি একত্রে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম, যাকে সুদর্শন চক্র হিসাবে অনেকে জানেন। S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমের পর রাশিয়ার সঙ্গে S-500 ডিফেন্স সিস্টেম নিয়েও কিন্তু চুক্তি হতে পারে ভারতের। এমনকি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে F-35 ফাইটার জেট নিয়ে বিরোধ হওয়ার পর সম্ভবত ভারত কিন্তু সুকোই 57 রাশিয়ার থেকেও কিনতে পারে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ার বিপক্ষে কথা বলার জায়গা ভারতের নেই। এবং আমার দৃঢ় বিশ্বাস অপারেশন সিন্দুর শুধু নয়, ধারাবাহিকভাবে রাশিয়া আন্তর্জাতিক ফোরামে যেভাবে ভারতকে সাহায্য করছে, এরপরে এই পুরো এপিসোডে প্রকাশ্যে রাশিয়া বা ইরানের বিপক্ষে একটা শব্দও বলবে না ভারত। এই জোটে আরো একটি দেশ আছে যার নাম চায়না। এই মুহূর্তে চায়না একটি মাস্টার স্ট্রোক দিয়ে রেখেছে। চায়নাতে পাওয়া যায় রেয়ার আর্থ মিনারেলস, যা আন্তর্জাতিক স্তরে কোনো দেশে আর এভাবে পাওয়া যায় না। এই মুহূর্তে গোটা বিশ্বে যত আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যত রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করা হয় তার 90% এক্সপোর্ট করে কিন্তু চায়না। আমেরিকার সঙ্গে ট্রেড ওয়ার যখন চলছিল তখন চায়না ঘোষণা করে দেয় এই রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই তারা বন্ধ করে দেবে। এই রেয়ার আর্থ মিনারেলস কোথায় ইউজ হয়? গাড়ি তৈরিতে ব্যবহার করা হয়, লিথিয়াম ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়, একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয়। এই রেয়ার আর্থ মিনারেলস যদি চায়না সাপ্লাই না করে তাহলে কিন্তু এই পৃথিবীর কার গাড়ি শিল্প, কার ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট উৎপন্ন হওয়াই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আর এই আভাসটা পেয়েই ডোনাল্ড ট্রাম্প কিন্তু গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নিতে চেয়েছে, কারণ গ্রিনল্যান্ডেও কিন্তু রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায়। এই মুহূর্তে ভারতের সাথে চায়নার সম্পর্ক খুব একটা আদায় কাজ করা জায়গায় নেই। চায়না ভারতকে একটি অপশন দিয়েছে, বলেছে তোমাদের আমরা রেয়ার আর্থ মিনারেলস দেব, কিন্তু যারা এই রেয়ার আর্থ মিনারেলস নিতে চায় আমাদের থেকে তাদের সরকারের মাধ্যমে আসতে হবে। অর্থাৎ সরকারকে অনুরোধ করতে হবে এই রেয়ার আর্থ মিনারেলসকে তাদেরকে দেওয়ার জন্য। এমনকি এখানে কন্ডিশন আছে যে ভারত যদি রেয়ার আর্থ মিনারেলস চায়নার থেকে নেয় তাহলে কোনো অবস্থাতেই এই রেয়ার আর্থ মিনারেলস তারা আমেরিকার কাছে কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিকে বিক্রি করতে পারবে না। অর্থাৎ তোমরা তোমাদের দরকারে নাও, তোমরা ব্যবহার করো, তবে তোমাদের মারফতে আমরা এই আর্থ মিনারেলস দেব না। সরকার যদি আবেদন করে তাহলেই আমরা একমাত্র এই রেয়ার আর্থ মিনারেলস দেব। অর্থাৎ চীনের সাথে যুদ্ধ, অন্তত ব্যবসায়ী যুদ্ধ এই মুহূর্তে ভারত চাইবেই না। অর্থাৎ এই জোটের বিপক্ষে কথা বলার জায়গায় ভারতের কূটনীতিবিদরা নেই, কারণ শুধুমাত্র একটি যুদ্ধ ভারতবর্ষকে কূটনৈতিক জায়গায় শক্তিশালী বা দুর্বল করবে তা নয়, ভারতের অর্থনীতিও কিন্তু এই যুদ্ধের উপর সরাসরি যুক্ত হয়ে আছে। আপনারা আবেগে ভাববেন না, বিষয়গুলো এক্সপ্যান্ড করে ভাবার চেষ্টা করুন, তলিয়ে ভাবার চেষ্টা করুন। এবার অন্য জোটের কথায় ফিরি, যে জোটে সকলের আগে আছে ইসরায়েল। অপারেশন সিন্দুরে প্রকাশ্যে সকলের আগে যে দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তা হলো ইসরায়েল। ইসরায়েল প্রতি পদক্ষেপে পাকিস্তানের হামাসের বিপক্ষে কথা বলেছে এবং ভারতবর্ষকে ওপেন প্ল্যাটফর্মে সাপোর্ট করেছে। ইসরায়েলের অ্যাম্বাসাডার দিনের পর দিন ভারতের হয়ে কথা বলেছে, আন্তর্জাতিক ফোরামে ইসরায়েল প্রকাশ্যে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি এই মুহূর্তে ভারত কিন্তু ইসরায়েলের উপরও একাধিক বিষয়ে ডিপেন্ডেন্ট। একাধিক অস্ত্র চুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু ইসরায়েলের থেকে ভারতবর্ষ এই মুহূর্তে নেয়। ফলে ইসরায়েলের বিপক্ষে কথা বলার জায়গায় ভারতবর্ষ তো নেই। কোনো অবস্থাতেই এই বন্ধুত্ব কিন্তু খারাপ করবে না ভারত। এই জোটে লুকিয়ে আছে আমেরিকা। ইসরায়েলের বিপক্ষে কথা বলা মানে সরাসরি আমেরিকার বিপক্ষে কথা বলা। ভারতবর্ষ কি চাইবে আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ করতে? এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের সম্ভবত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে। একাধিক জায়গায় ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে বিরোধ হলেও প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কড়া হুঁশিয়ারি বা কড়া সতর্কবার্তা ভারত দিয়েছে বলে এই মুহূর্তে কিন্তু কোনো খবর নেই। তাই ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষেও ভারত কিন্তু যাবে না। এই মুহূর্তে ভারতবর্ষ কি করতে পারে, যেটা ভারতবর্ষ এর আগেও করেছে, ব্যালেন্স ডিপ্লোম্যাসিকে ইমপ্লিমেন্ট করতে পারে। অর্থাৎ ভারতবর্ষ স্টেটমেন্ট দিতে পারে আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা চাই এই যুদ্ধ যেন সহজে শেষ হয় এবং রাষ্ট্রসংঘের মতো কোনো আন্তর্জাতিক সংগঠন যেন দুই দেশের মধ্যে মিটমাট করার জায়গায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। ব্যালেন্স ডিপ্লোম্যাসি ছাড়া, ব্যালেন্স করে চলা ছাড়া এই মুহূর্তে ভারতের কাছে কোনো অপশন আছে বলে তো আমার মনে হয় না। এবার প্রশ্ন উঠতে পারে, যদি রাশিয়া চায় ভারত কথা বলে, যদি আমেরিকা চায় ভারতবর্ষ এই বিষয়ে কড়া স্টেটমেন্ট দেয়, কিংবা
যদি ইসরায়েল চায় ভারতবর্ষ যেন অবিলম্বে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেয়, তা সত্ত্বেও ভারত কি আমেরিকা, ইসরায়েল বা রাশিয়ার বিপক্ষে কথা বলতে পারবে? এই প্রশ্ন কিন্তু উঠেই যায়। তাই এই প্রশ্নের উত্তর আমি দর্শকদের উদ্দেশ্যে রাখলাম। দর্শকরা কি চান? ভারতের এই মুহূর্তে ঠিক কি করা উচিত? কোন পক্ষের সঙ্গে যাওয়া উচিত? কোন পক্ষের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়া উচিত? সে বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন। একটা সুস্থ জিওপলিটিক্যাল ডিসকাশন হোক। দেখতে থাকুক দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।